এক্সাম বোধহয় শেষ না এখনো না শেষ মনে হয় না আমাকে কালকে তো দুইজন ফোন করলো এক্সাম রয়েছে স্ট্যাটিস্টিক্স তো আজকে স্ট্যাটিস্টিক্স আজকে না আর আদার পেপারস ইন জেনারেল এখানে সবাই তো এক্সাম ফুলি শেষ কমপ্লিট হয়েছে কেমন হলো কেমন আছে এক্সাম ভালো ভালো মানে কত 90% এ ভালো না 80% এ না 70% না 99% এ ভালো না ভালোর গ্রেডের আছে না কয়েকটা গ্রেডে হয়তো কোন ভালোটা হ্যাঁ কোন ভালো পয়েন্টটা হচ্ছে মানে জিজ্ঞেস করছিলাম কেন কারণ আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে না একটা লেবিরিনদের মধ্যে ফেসে গেছি লেবিরিন বুঝো তো গোলকধাঁধা বুঝো বাংলায় বলি যেটাকে মানে ইউ হ্যাভ ওয়ান্স ইউ এন্টার ইটস ভেরি টাফ টু ফাইন্ড আউট দ্য ওয়ে আউট বুঝছো নি একবার ঢোকার পরে মানে ইয়ে হয়ে যায় যেমন কি বলবো মেইজ আছে না মেইজ বুঝো বুলন্দ দরওয়াজা শুনেছো হ্যাঁ তো একটা দিয়ে ঢুকলাম ঢোকার পরে আর কোন দিকে বেরোবো বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া যায় না আচ্ছা না তো আমাদের লাইফটা কম বেশি এরকম একটু হয়ে গেছে কেন বলছি কথাটা আই ফিল করি আমরা যখন পড়েছিলাম আমাদের সময়ে এই রকমের এত কিছু ছিল না তখন এত কিছু ছিল না এন্ট্রান্স ছিল জাস্ট ফর ভোকেশনাল কোর্সেস জেনারেল কোর্সেস এর জন্য এরকম কিছু ছিল না জেনারেল কোর্সের জন্য বাট ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স কি করেছে এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে তার জন্য আমরা লায়াবল কয়েকটা রিজনস আছে কারণ আমি কেন বলছি তোমাদেরকে এই যে ফ্যাশন শো কথাটা তার কারণটা হচ্ছে জাস্ট কয়েকদিন আগে হায়ার সেকেন্ডারি দিলে কয়েকদিন না জাস্ট শেষ হলো না কিন্তু শেষ হওয়ার পরে জানলাম একটা খবর যে ব্রেক হলো এটা কোনো কাজের না লাইক দ্যাট এটার মার্কস কনসিডারেশনে আসবে না আসবে যেটার মার্কস সেটা হলো এখন দিতে হবে তো এতদিন পড়লাম এখন দুইটা সাইড আছে এটা কিন্তু এতদিন পড়লাম এত কষ্ট করে হায়ার সেকেন্ডারি ভালো হতে হবে না হলে উপায় নাই এখন দেখা গেল হায়ার সেকেন্ডারি মার্কস কাজে লাগছে না কিন্তু একটা কথা হচ্ছে এই চিন্তাটা কোন সময় আসে আমাদের যখন আমাদের মাথায় এটা থাকে যে এডুকেশন ফর এক্সামিনেশন অর্থটা বুঝছো তো পরীক্ষার জন্য পড়াশোনা যখন থাকবে মাথায় তখন এটা আসবে আর যদি এডুকেশন ফর এডুকেশন সেক এডুকেশন ফর লাইফ সেক এই ব্যাপারটা যখন মাথায় যাবে তখন এটা আসবে না এখন আমরা কয়েকটা ছোট ছোট ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের একটু চিন্তা করতে হবে কারণ সময় আমাদের কাছে 2 মান্থস নাই আর 2 মান্থস এর ভিতরে আমাদের কভার করার আছে অনেক কিছু এর জন্য মানে এগুলো আমি পয়েন্ট আউট করব আজকে যেহেতু ফার্স্ট ডে আমি সাবজেক্ট এরিয়াতে পড়ে যাব একটু বেসিক পয়েন্টস আমাদের কি করতে লাগে এই পিরিয়ড অফ টাইমে একটু বলবো মুখে কারণ অলরেডি গ্রুপের মধ্যে তোমাদেরকে অ্যাবাউট সিইউটি গুলিয়ে খাওয়ানোর ব্যবস্থা দেওয়া আছে জেনারেল গ্রুপে এত ম্যাটেরিয়ালস গেছে কালকে বাধ্য হয়ে আমি বলেছি আর লাগবে না প্রচুর হয়ে গেছে এখন কারো যদি ইচ্ছা থাকে সিইউটি কি সিইউটির কোশ্চেন পেপার কি রকম আসে সিইউটির অ্যাপ্লাই কি রকম করতে লাগে সিইউটির কোর্স কন্টেন্ট কি তোমরা সবাই গ্রুপে আছো না আছো জেনারেল গ্রুপে হেল্প ডেস্কের গ্রুপেও নাই তুমি তো জানলে কি করে আচ্ছা তো পেয়ে যাবে ওদের কাছ থেকে ওরা অ্যাডও করে দিতে পারবে আই থিংক লিংক শেয়ার করা আছে লিংক শেয়ার করে দিব জয়েন করে দিল হ্যাঁ তো কথাটা ইয়ে হচ্ছে কি sufficient amount of materials আছে to know about CUET কিন্তু to prepare about CET or prepare for CUET যেটা for that you need a little practice সময় কম এখন কি কি প্রবলেমস আমাদের সামনে আসছে চ্যালেঞ্জেস আমি আগে তুলে ধরেছি কারণ নাম্বার তো অবভিয়াসলি নেমে গেছি আমরা এসে গেছি মানে নেমে গেছি যুদ্ধে কিন্তু সময় কম তো তাই পয়েন্ট আউট করে কাজ করতে লাগবে ফার্স্ট কথা হচ্ছে আমাদের কি যে আমাদের কোর্স কন্টেন্ট যেটা আছে দেখো সিলেবাস তোমরা দেখে পেয়েছো সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস তোমাদের কাছে আছে যেখানে তোমরা দেখেছো অনেকটা চ্যাপ্টারস আছে প্রত্যেকটা সাবজেক্টে যে যে ডোমেইন সাবজেক্টে সিলেক্ট করেছো অনেকটা চ্যাপ্টার আছে এখন এই চ্যাপ্টারগুলো তুমি ক্লাস 12 এ পেয়েছো তো চ্যাপ্টারগুলো 11 এর চ্যাপ্টার আছে কি এরকম 11 এর নাই বাট 12 এর চ্যাপ্টারস আছে এখন প্রশ্ন হলো এই যে পুরো বছর তোমরা পড়েছো প্র্যাকটিস করেছো ইট টুক ইউ 1 ইয়ার অলমোস্ট 1 ইয়ার if not more than that there is like 9 to 10 months at least নিয়েছে না 10 months বা 11 months তোমরা পেয়েছো 12 months পুরো পাওনি
তো প্রশ্নটা হচ্ছে এই পিরিয়ডে তুমি কমপ্লিট করেছো যেটা, এটাকে একবার রিভিশন দিতে হবে এই 1.5 মান্থসে। ব্যাপার বুঝছো? খুব সিম্পল, কথাটা খুব সিম্পল, বাট একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো 12th স্ট্যান্ডার্ডের যে কন্টেন্ট নিয়ে পুরো বছরে যে লেভেলে রিভিশন দিয়েছো, আর এখন গিয়ে সিইউটির জন্য যে লেভেলে রিভিশন দিতে হবে, দুটার মধ্যে ডিসপ্যারিটি থাকতে পারে, চান্স খুব বেশি আছে। কারণ আমাদের স্টেট বোর্ডের যে লেভেলে পড়ানো হয়েছে সেই লেভেলে কিন্তু সিইউটির কোশ্চেন পেপার হবে না। কথাটা বুঝছো? স্টেট বোর্ডে আমরা স্টেট বোর্ডের হিসাবে অথবা এক্সাম যে প্যাটার্নে হয় তার হিসাব করে পড়ানো হয়েছে। সিইউটি কিন্তু ন্যাশনাল লেভেলে এনটিএ কন্ডাক্ট করছে, যে নেট কন্ডাক্ট করে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামস এর যারা কন্ডাক্ট করে রেসপন্সিবিলিটি ইন্টারেস্টেড আছে, এরাই কিন্তু সিইউটিও কন্ডাক্ট করছে। আর অ্যাজ পার ইউজিসি গাইডলাইন্স সিবিএসই সিলেবাস, দুটা পয়েন্ট, ইউজিসি গাইডলাইন্স এন্ড সিবিএসই সিলেবাস, পয়েন্ট বুঝছো তো? তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা কিন্তু ওই লেভেলে হতে হবে এখন। তার মানে 12th স্ট্যান্ডার্ডের জন্য যে লেভেলে প্রিপারেশন নিয়ে আমরা কাউন্সিলের এক্সাম দিয়েছি সেটা, আর সিইউটির জন্য যে লেভেলে আমাদের প্রিপারেশন নিতে হবে, তার মাঝখানের যে গ্যাপটা আছে ওইটাকে ব্রিজিং করতে হবে আমাদের। পয়েন্ট বুঝছো? তো নিজেরা চ্যাপ্টার ওয়াইজ আমাদের কাজ করতে লাগবে। এটা হলো as far as domain subjects are concerned. Apart from the domain subjects, we have got general subject আর general aptitude. একটা general subject বলতে core subject language papers. You have to go for one language paper at least. তো in general আমরা ইংলিশ নেই। অপশন হিসাবে তোমাদের কাছে আছে ইংলিশের জায়গায় বেঙ্গলি নেওয়ার। বেঙ্গলি নিতে পারো বিষয়টা। এখন এটা ডিপেন্ড করবে কে কোনটা। অ্যাডভাইসেবল হলো ইংলিশ নেওয়া। কারণটা কি? কারণ প্রত্যেকটা সাবজেক্ট তোমার ইংলিশে আছে। ডিগ্রিতে ওঠার পরেও তোমার ইংলিশ থাকছে, মিডিয়াম ইংলিশ। তো এত বছর ধরে ইংলিশ পড়েছো, আই থিংক ইট উইল বি এট হোম ইন ইংলিশ। সো আর যাদের অল্টারনেটিভ ইংলিশ হলো তাদের কাছে তো ওয়ে আউটই নাই। ঠিক আছে? তো তার মানে একটা ল্যাঙ্গুয়েজ পেপার তোমার থাকছে, দ্যাট ইজ ইংলিশ। আর যাদের ডোমেইন সাবজেক্টস এর মধ্যে ধরো 3টা নিতে পারছো না বা 4টা নিতে পারছো না, তোমার সাবজেক্টস কম আছে, তোমার তো অন্যান্য সাবজেক্ট নিতে লাগবে। প্লাস তুমি যে সাবজেক্ট নিয়ে হায়ার সেকেন্ডারি করেছো সেই সাবজেক্টগুলো তোমার ডোমেইনে নেই। যেমন তোমার একটা কেস, তুমি যে সাবজেক্টের উপরে পড়তে চাইছো ইন ফিউচার, সেই সাবজেক্টটা তোমার ডোমেইনে নেই। যেহেতু ডোমেইনে নেই, তার মানে তোমার কি করতে হবে? তোমার জেনারেল অ্যাপটিটিউডটা নিতে লাগছে। তো এইরকমে আমাদের অনেকেরই আছে ফিউচার প্ল্যান যেটা আছে সেটাতে যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছি, এই সাবজেক্ট যদি ডোমেইন সাবজেক্টসে না থাকে বা কোরের মধ্যে আমার ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি থাকে না এটা, ইন দ্যাট কেস আমার একটা জেনারেল পেপার, জেনারেল অ্যাপটিটিউড পেপার যেটা আছে ওটা আমার নিতে হবে। এই তো তোমাদের কাছে মোটামুটি এই ইনফরমেশন দেওয়া আছে। এখন কাজ কি থাকছে? তার মানে আমরা স্পেসিফিক্যালি এখানের মধ্যে সবাই অ্যাপ্লাই করে নিয়েছি, আচ্ছা করব, বাট প্ল্যান করা তো অলরেডি তো ইটস প্ল্যান না। তো তার মানে তোমার জেনারেল পেপার কে কে নিচ্ছো বা নিয়েছো? Just raise your hands. General aptitude. General aptitude. 1 2 you are also going for it. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আচ্ছা তোমার তো জেনারেল অ্যাপটিটিউড নেওয়া লাগেনি। আচ্ছা সো প্রায় 14 মেম্বার্স এখানে এট প্রেজেন্ট আছে আমাদের। ইটস মোর দ্যান দ্যাট ইন ফ্যাক্ট। তো চিন্তা করো এটা একটা পেপার আমাদের আসছে, তার মানে এই 2 মাসে আমাদের কভার করতে লাগবে এই প্রত্যেকটা এরিয়া। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা কি সাপোর্ট পাবো? দেখো হিউম্যানলি এটা পসিবল না যে তোমরা 12th স্ট্যান্ডার্ডে যেভাবে পড়া হয়েছিল, আমি ডোমেইন পেপারগুলোর কথা বলছি, জেনারেল অ্যাপটিটিউডের পেপারের কথা বলছি, 12th স্ট্যান্ডার্ডে তোমরা যেভাবে প্রিপারেশন নিয়েছো সেম স্টাইলে এই 1.5 মাসে এটাকে কভার করা পসিবল না। ঠিক না? পসিবল না। ইনস্ট্রাকশন লাভার কত সময় দেওয়া যাবে তোমাদেরকে? তো তার মানে কি করতে হবে? আমাদের একটু ফাস্ট ট্র্যাকে চলতে লাগবে। ফাস্ট ট্র্যাকে চলা হচ্ছে একটু ফাস্ট এগোতে হবে, মানে রিভিশন টাইপের হবে আমাদের। ঠিক আছে? কমপ্লিশন নাই, ফ্রম বিগিনিং কনসেপ্ট লেভেল টু কমপ্লিশন লেভেল পর্যন্ত যেটা, সেটা হবে না, হবে রিভিশন টাইপ। বাট এট দ্য সেম টাইম আমাদের কি থাকবে? কোয়েরিজ থাকে যদি, দ্যাট উইল বি অ্যাড্রেসড। পয়েন্ট বুঝছো না? যেটা করতে সময় আমাদের যদি কোয়েরি থাকে সেটা অ্যাড্রেস করা হবে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে টাইম এন্ড अवेलेबिलिटी অফ টাইম এর ব্যাপারটা। আমি কনসিডার করেছি ওভারঅল টোটাল কন্টেন্ট এরিয়াকে আমি কনসিডার করেছি। কনসিডার করে আমি দেখেছি যে এবারেই যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 15টা করে চ্যাপ্টার আছে। মিনিমাম যেটা আর কি, মিনিমাম নাম্বার অফ চ্যাপ্টারস হচ্ছে 15, আর
তোমার ম্যাক্সিমাম 18 বা 19 আছে সিলেবাসে, আমি যেটা দেখলাম আমার চোখে যেটা পড়েছে। তো আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টারে দুটা করে ক্লাস ধরি, খুব খেয়াল করবো জিনিসগুলো, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যদি দুটা করে ক্লাস ধরি, 1 ঘন্টা করে পার ক্লাস ধরেও যদি আমরা, ইয়েস কামিং এক্সাম কি হয়েছে, ভালো হয়েছে, ভেরি গুড, খেয়েছো, বসো, আমরা দেখা যাক খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যাই। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে যদি আমরা দুটা করে ক্লাসও ধরি, তো অটোমেটিক্যালি তোমার কতটা ক্লাস লাগছে, 18 * 2, একটা ক্লাস কনসেপ্ট বেসড ক্লাস, কুইক রিভিশন বা কুইক রিডিং এর কুইক ডিসকাশনের, আর একটা এমসিকিউ বেসড ক্লাস। তার মানে তোমার 15 ক্লাসেসও যদি ধরি আমরা, চ্যাপ্টারস ধরি যদি, মানে পার ডোমেইন সাবজেক্টে তোমার 30 ক্লাসেস লাগছে। তোমার ডোমেইন সাবজেক্ট যদি 3টা ধরা হয় ফ্ল্যাট ভাবে, 3টা হলে তোমার 90 ক্লাসেস লাগছে শুধুমাত্র ডোমেইন পেপারস। তার উপরে তোমার জেনারেল অ্যাপটিটিউডের যে পেপারটা আছে, এটাও এভারেজ আমি যদি ধরি 60 ক্লাসেস লাগছে। অফিশিয়ালি চিন্তা করি আমরা প্রথম জিনিসটা 60 ক্লাসেস লাগছে। ইংলিশের ক্ষেত্রেও আমরা যদি ধরি, আমাদের আরো 60 ক্লাসেস লাগছে, কমিয়ে নিলাম 50 করে দিলাম, কিন্তু 50 ক্লাসেস লাগছে, তার মানে 200 ক্লাসেস লাগছে অল টুগেদার আমাদের, মানে 200 আওয়ার্স। 200 ক্লাসেস মানে 200 আওয়ার্স এখানে বসতে হবে, পারবে? 1.5 মাসের ভিতরে 1.5 মাসে 200 ঘন্টা বসা যাবে? বসা মানে তো বসা না, কনসেপচুয়ালি এগোতে হবে, প্র্যাকটিসের ব্যাপার আসছে। আমি খুব ক্যালকুলেট করেছি প্রত্যেকটা ব্যাপার নিয়ে, করে আমি যেটা ডিসাইড করেছি, এটা তোমরা একটু দেখো প্যাটার্নটা। আমরা কি করব, আমরা ক্লাসগুলোকে ব্লেন্ডেড করব। ব্লেন্ডেড মিন্স কিছু কিছু ক্লাসেস আমরা অনলাইন মোডে রাখবো, কিছু কিছু ক্লাসেস আমরা অফলাইন মোডে রাখবো, ঠিক আছে? কারণ আমার তো কভার করতে হবে। তো 200 ঘন্টা যদি আমি ডিভাইডও করি, আমার 45 ডেজ অ্যাডভান্স, 45 ডেজ হবে না, কারণ ডেইলি আসা সম্ভব না। 4 দিন আমরা ধরলাম এবারে, 4 দিনও যদি ধরি আমরা, আমার 4 ডেজ এ উইক হলে আমার কাছে কতটা উইক আছে? 4 ডেজ এ উইক যদি ধরি আমরা, আমার কাছে টোটাল কয়টা উইক আছে? 6টা উইক আছে। 1.5 মাসে 6টা উইক, আমি 1.5 মাস ধরেই চলতে হবে, কারণ ওই যে সামনে হোলি আছে, হোলির নামে 2-3 দিন বন্ধ যাবে, গিয়ে 2 দিন তো বন্ধ যাবে। তো সেইভাবে যদি আমরা টোটালটা ধরি, আমার কাছে কয়টা ইয়ে আছে টোটাল, টাইম নেই না। তার উপরে দেখো ডোমেইন মানে স্ট্রিম ওয়াইজ আলাদা আলাদা হচ্ছে, তো অটোমেটিক্যালি একসাথে 3টা সেকশনের ক্লাস চালানো সম্ভব হবে না। তো সবকিছু যদি কনসিডারেশনে আনো, আমার কাছে আছে সে 4 ডেজ এ উইক 6 উইকস। 4 ডেজ এ উইক 6 উইকস মানে কি 24 ডেজ। 24 ডেজে তুমি যদি 4 ঘন্টাও বসো এখানে, 4 আওয়ার্সে যদি বসো এট এ স্ট্রেচ, খেয়াল করবে কিন্তু জিনিসগুলো, 4 আওয়ার্সে যদি এট এ স্ট্রেচ বসো তুমি, তবুও তোমার কত হচ্ছে? 96 আওয়ার্স হচ্ছে। আমার তো লাগে 200 আওয়ার্স, হাফ অফ দ্য টাইম হচ্ছে। তুমি কেমনে কভার করবে? কথাটা বুঝছো? প্র্যাকটিক্যালি আমরা প্রথমে ফাউন্ডেশনটা রেডি করে নিতে লাগলে কি করে কভার করব, কারণ শুরু করার পরে জিনিসগুলো নিয়ে চিন্তা করা হাইরে হচ্ছে না, এটা না, টোটালি প্ল্যান্ড ওয়েতে যদি এগোই শেষ করা যাবে। জিনিসটা বুঝছো? আমি প্র্যাকটিক্যাল জিনিসটাকে তোমাদেরকে তুলে ধরছি। এখন আমরা কি করতে যাবে, তার মানে দিস ইজ দ্য প্রবলেম সিনারিও। তাই তো বলেছি আই উইল শেয়ার দ্য চ্যালেঞ্জেস, শো ইউ দ্য চ্যালেঞ্জেস ফার্স্ট। এটা হচ্ছে প্রবলেম সিনারিও কোর্স কমপ্লিশনের পথে। এবার কি করা, রাস্তা কি, এটার ওয়ে আউট কি আছে, কি করতে লাগবে? একটাই রাস্তা আছে, উই হ্যাভ গট টেকনোলজি উইথ আস, আছে না? তো আমরা ওইটাই করব। ক্লাসেসকে আমরা দুটো সেকশনে ডিভাইড করব। একটা হলো কিছু ক্লাসেস আমাদের অফলাইন হবে, কিছু ক্লাসেস অনলাইন হবে, আর কিছু ক্লাসেস রেকর্ডেড থাকবে, যে রেকর্ডেড ক্লাসগুলো আমাদের সাথে লিংক শেয়ার করা হবে, আমরা বাসাতে আমাদের কনভেনিয়েন্ট টাইমে দেখব। মানে এই কয়দিন ইনস্টাগ্রাম এন্ড তোমার ইউটিউবের রিল দেখা বন্ধ, কারণ 1.5 GB দেয়, তো 1.5 GB তে রিল যদি দেখে না তো ক্লাস করতে পারবো না, ঠিক আছে কথা? তো ইনস্টাগ্রাম আর ইউটিউবের রিলকে বন্ধ, কিল মারবো, মানে খিল মারবো আর কি বাংলায় যেটাকে বলে, আর মেরে আর একটু ক্লাসগুলোকে দেখবো, আর এছাড়া তো রাস্তা নেই নাকি? তো ওই স্ট্র্যাটেজিটা নিয়ে নাও। এই স্ট্র্যাটেজি নিয়ে নিলে দেখবে সুবিধা হবে, কয়েকদিন কন্ট্রোল করতে হবে মুভি,
শুধু বেশি না, মাত্র 45 পিস। আচ্ছা, তো যাই হোক, এটা হলো আমাদের বেসিক পয়েন্টস, ঠিক আছে। এবার আমি কিন্তু মানে কভার করার ব্যাপারটা স্ট্র্যাটেজি আমি বললাম। এবার কথা হচ্ছে সাবজেক্ট এরিয়াস। সাবজেক্ট এরিয়াসের ক্ষেত্রে তোমাদের ডোমেইন সাবজেক্টস অনেকেই সিলেক্ট করেছো। আমি যেটা চেষ্টা করছি, আমি মানে মোস্ট কমন ডোমেইন সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর ধরো পার স্ট্রিম 3টা সাবজেক্টের তুমি সাপোর্ট পাবে এখান থেকে, ঠিক আছে। আমি এখনো অ্যারেঞ্জ করতে লাগছে, কারণ ইউ নো ইট, 1.5 মাসের জন্য যে কোনোকে হঠাৎ করে বলবে না ইয়ে করতে। তো আমি অ্যারেঞ্জ করেছি সামাও। তো তুমি 3টা ডোমেইনের সাপোর্ট পাবে। এটা হলো ডোমেইন পেপারের 3টার ক্লাস এন্ড ম্যাটেরিয়ালস। কতটা বুঝছো? আর এর বাইরের যে ডোমেইন আছে সেই ডোমেইনটার ম্যাটেরিয়ালস পাবে শুধু। ক্লিয়ার? ম্যাটেরিয়ালস পাবে। আমি ট্রাই করব তার সঙ্গে মানে প্র্যাকটিসের ব্যবস্থা করা, যাতে প্র্যাকটিস করা যায়, ডাইরেক্ট ইন্টারেক্টিভ প্র্যাকটিস। ইন্টারেক্টিভ প্র্যাকটিস বুঝো তো? তুমি সলভ করবে, সলভ করার পরে সলিউশনটা কিভাবে হতে লাগে, কারেক্ট যদি না হয়, কারেক্ট হলে পরে কি কারেক্ট হতে ছিল, কেন হতে ছিল, এই টাইপের ইন্টারেক্টিভ মানে প্র্যাকটিসের ব্যবস্থা আমি প্রোভাইড করার চেষ্টা করব। টাইম কম, তোমরা নিজেরাই দেবে একটা সময়, মানে আর কত কি করব, কেমনে ম্যানেজ করব, এরকম আসবে অবস্থা, ঠিক আছে। তো একটু চিন্তা করতে লাগবে আমাদের জিনিসগুলো নিয়ে। জেনারেল অ্যাপটিটিউডের কথা যেটা বলেছি, জেনারেল অ্যাপটিটিউডের সেশন হয়তো বা কালকে থেকে স্টার্ট হবে। আজকে আমরা ইন্ট্রোডাক্টরি আছে, আমি চেষ্টা করছি হয়তো বা আজকেও আমি একটা সেশন দিতে পারি, বাট টাইমিং এর ব্যাপারটা নিয়ে একটা কথা আগেই বলে রাখি, ইট ইজ ভেরি এসেনশিয়াল। কারণ টাইমটা কিন্তু আমাদের সেট করা টাইমই হতে হবে। এখন তো কারো অন্য কিছু নেই তো, ধরে নেও টাইমটা আমাদের দিনের দিকে থাকবে, সুবিধা হবে। আই থিংক দিনে থাকলে সুবিধা তো, কি বলো? পার্টিসিপেট করবো কনভারসেশনে, কারণ এখন আমি বলছি মানে কি, তোমরা তোমাদের যেটা কনভেনিয়েন্ট হবে সেটা শেয়ার করবে, ইন্টারেক্ট করবে। আমি ভেবে ডিসিশন নিয়েছি, বাট যদি তোমাদের কিছু বলার থাকে শেয়ার করবে। আমি দিনের দিকটা প্রেফার করছি, রাতের দিক তো নাই, বিকালের আগে আমরা শেষ করে বাসায় যাবো গিয়ে, কারণ অনেক আছে, অনেক দূর থেকেও আসবে। তো এটা একটা করবো, কারণ দিনের বেলা তো কিছু নাই, কলেজও নাই, কিছুই নেই কারো। দিনের বেলা থাকবে সেশনগুলো। দিনের বেলা মানে কি, ধরো একটু তাড়াতাড়ি 1টা-2টায় খেয়ে এসে যাবো, এসে পড়ে যাবো, সুবিধা হবে নাকি? সুবিধা হবে তো? এটা হলো আমাদের সেটআপ থাকবে, গেল 1 নম্বর কথা। আর ম্যানেজ করতে হবে, প্রায়োরিটি দিতে হবে এটাকে, এটা হলো প্রথম কথা। ডান। এবার আমি যাই গিয়ে সাবজেক্ট স্পেসিফিক এরিয়াতে। আমি তোমাদের ইংলিশ সেকশনটাকে আমি দেখব। ক্লিয়ার? ইংলিশ সেকশন যেটা আছে, ইংলিশ সেকশনটা আমি দেখব। তোমাদের যেটা আছে, জেনারেল অ্যাপটিটিউড আছে যেটা, এটাতে 2জন মানুষ থাকবেন, সাপোর্ট দিবেন তোমাদেরকে। বাকি সাবজেক্ট স্পেসিফিক একজন ফ্যাকাল্টি মেম্বার থাকবেন, ঠিক আছে, তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। হলো এই হলো ওভারঅল প্ল্যানটা। আর সবথেকে বড় কথা হচ্ছে, what it all needs is your active participation. Your exam, your responsibility. We can at best provide you with support, and you know it pretty well that it's humanly impossible to complete everything in 1.5 months time. You have to do it. You have to keep it in mind that it's our duty, our responsibility, none else's. That is to be kept in mind. And if in case you falter in that, you are going to suffer. As simple as that. So just be very careful, and I hope we'll complete everything in due course of time. Well done. Let's start. Let's go with the English content. So, mouse ওইটাতে না ওইটাতে mouse ওটা তো এখানে এসে যাবে। আচ্ছা, আমরা একটু সিলেবাসটা দেখি এখন, তারপরে ফলোআপ ব্যাপারগুলো খেয়াল করব। দেখো, তোমাদের প্যাটার্ন অফ এক্সাম যেটা আছে না, লাস্ট ইয়ারের সাথে একটু ডিফারেন্স আছে, একটা বেসিক ডিফারেন্স আমরা একটু খেয়াল করি। লাস্ট ইয়ার 50 কোয়েশ্চেন্স ছিল, বাট 50 কোয়েশ্চেন্সে 40 কোয়েশ্চেন্সের অ্যানসার করতে লাগতো। এবারে এটা জানো তো, 50 out of 50 questions তোমার অ্যানসার করতে হবে, means you have no option, যেটা পারিনি এটা ছেড়ে দেব। ওকে, তার মানে এখানে তোমার যদি 4টা অপশন দেওয়া থাকে, এখানে ক্যালকুলেশনের কিছু আছে, টেকনিক্যালস কিছু ব্যাপার আছে আর কি, অ্যানসার করব না সিচুয়েশন বুঝা, এটা আমি পরে শেয়ার করব। ঠিক করতে হবে, মানে শর্টকাট টু সাকসেসও খেয়াল রাখতে লাগে। 5 মার্কসের মধ্যে তোমার
অ্যান্সার করো যদি, তো তুমি 5 আউট অফ 5 পাবে কারেক্ট অ্যান্সার যদি করো। যদি মিস করো বা রং অ্যান্সার দাও তখন হলো -1। এই তো ক্যালকুলেশন না, মানে নট অ্যাপ্লাইং অর নট চুজিং টু অ্যান্সার ইজ tantamount টু গিভিং এ রং রেসপন্স। হ্যাঁ, তো অটোমেটিক্যালি তোমার সেখানে -1 হয়ে যাচ্ছে। আর কারেক্ট হলে তোমার মোটামুটি কোন মানে কা প্রবৃত্তি খেলতে লাগবে এক কথায় শেষ। এখানে আর অন্য কিছু আসছে না। তোমাদের পাচ্ছ তো সেই হিসেবে কাজ করতে লাগবে। চলো ইংলিশের ক্ষেত্রে দেখি। আমাদের ইংলিশের ক্ষেত্রে যে কন্টেন্টটা আছে, মানে প্যাটার্ন অফ এক্সাম, যেটা এক্সামের মধ্যে ইউ হ্যাভ গট রিডিং কম্প্রিহেনশন, অনেকটা প্যাসেজ পাবে তুমি দেখতে। আমরা করবো, প্র্যাকটিস করবো একটা সময়ের মধ্যেই। এখানের মধ্যে দেখো উই হ্যাভ ফ্যাকচুয়াল প্যাসেজেস। আমরা লাস্ট ইয়ার করেছি ফ্যাকচুয়াল প্যাসেজ প্র্যাকটিস করেছিলাম, মানে লাস্ট ইয়ার বলতে 12 এর এক্সামের আগে করেছি। তো ফ্যাকচুয়াল প্যাসেজেস আছে, ন্যারেটিভ প্যাসেজেস আছে, লিটারারি প্যাসেজেস আছে, সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? তার বাইরে আমাদের আছে ভার্বাল এবিলিটি। ভার্বাল এবিলিটির ভিতরে কি কি আছে কি না আমরা দেখব। তারপরে রিডিং, রিঅ্যারেঞ্জিং দ্য পার্টস, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট যেটা থাকে। তুমি সিবিএসই ব্যাকগ্রাউন্ডে আছো বা সিবিএসই ব্যাকগ্রাউন্ডে যারা আছো, তোমরা এক টাইপে করেছো ওয়ার্ড বেসড, তোমরাও করেছো ক্লাস 11 এ করেছো। এখন কি হবে, এখন ভার্বাল এবিলিটি আর ওয়ার্ড বেসড হবে না, সরি রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টসটা আর ওয়ার্ড বেসড হবে না, এখন ফ্রেজ বেসড এন্ড ক্লজ বেসড হবে। বুঝছো? মানে একসাথে ক্লাস্টার অফ ওয়ার্ডস থাকবে, 4টা-5টা ওয়ার্ড দেবে, তারপরে স্ল্যাশ দেবে, তারপরে আবার 4টা-5টা ওয়ার্ড দেবে বা 3টা ওয়ার্ড দেবে, তারপরে আবার স্ল্যাশ দেবে, তারপরে আবার এরকম 4টা পার্ট দিবে। বুঝছো? এ একটা পার্টের নিচে এ লেখা থাকবে, একটা পার্টের নিচে বি, একটা পার্টের নিচে সি, একটা পার্টের নিচে ডি। ডি এ তোমাকে অপশন দেবে, দ্য কারেক্ট অর্ডার উইল বি এবিসিডি, বিসিডিএ, সিবিডিএ অর সিডিএ। বুঝছো কিরকম থাকবে কোয়েশ্চেনটা? ওইভাবে রিঅ্যারেঞ্জ করার ব্যাপার থাকবে তোমাদের কোয়েশ্চেন থাকবে। চুজিং দ্য কারেক্ট ওয়ার্ড, অপশনস থাকবে, এখান থেকে রাইট ওয়ার্ড কোনটা হবে বসানো। এটা তোমার ইয়ে হতে পারে, সিনোনিম হতে পারে, এটা হতে পারে অ্যান্টোনিম হতে পারে, এটা হতে পারে কোনো ধরনের সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউশন হতে পারে। বিভিন্ন টাইপের কোয়েশ্চেনস আছে যেগুলো দিয়ে এটা টেস্ট নেয়। মানে এটাও থাকে, কোনো সময় ডাইরেক্ট কোয়েশ্চেন থাকে। কিরকম থাকে, দি সিনোনিম অফ দিস ওয়ার্ড ইজ বলে তোমাকে দিয়ে দিতে পারে, the antonym of this word is বলে তোমাকে দিয়ে দিতে পারে, অপশনস থাকবে। ওকে, অথবা তোমাকে কি করতে পারে, দিতে পারে, যেমন dog is to which, if dog is to which then man is to, বুঝছো না? বুঝেছো তো? if dog is to which, feminine, dog এর feminine, ওকে, সো মেনের ফেমিনাইন। বুঝছো তো? রিলেশন খুঁজে খুঁজে জেন্ডার বেসড হতে পারে। ক্লিয়ার? এই টাইপের বিভিন্ন কোয়েশ্চেনস দেয় এন্ড ভোকাবুলারি দিবে, কারেক্ট ওয়ার্ড। ঠিক আছে? এই হলো আমাদের বেসিক 6টা টাইপের দিয়ে টোটাল এটা দিয়ে 50 কোয়েশ্চেনস আসবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের ওয়েটেজ হলো 5 মার্কস। পয়েন্ট বুঝছো? প্রত্যেকটা কোয়েশ্চেনের ওয়েটেজ হলো 5 মার্কস এন্ড 5 মার্কস এর মধ্যে তোমার এটা পুরো কভার করছে। তুমি অ্যানসার করতে হবে, কারেক্ট অ্যানসার হলে 5 আউট অফ 5 পাবে, রং অ্যানসার হলে -1 হবে। ক্লিয়ার? পিকচার ক্লিয়ার? প্র্যাকটিস আমরা করব এন্ড আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে দেখো, ইট ইজ এ কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে? কম্পিউটার বেসড টেস্ট তো বুঝতেই পারছো মিনিংটা। আগে এগুলোতে দুটো ছিল অপশন লাস্ট ইয়ার অবধি, এবার কি করেছে, এবার আর এটা রাখেনি, টোটালটাই কম্পিউটার বেসড। ক্লিয়ার? তার মানে আমরা যে এখানে টেস্ট দেব, আমার কাছে দু ধরনের টেস্টের ফ্যাসিলিটি अवेलेबल আছে, আমি তোমাদের প্রোভাইড করব। একটা হচ্ছে কি আমাদের এখান থেকে কোচিং ওরিয়েন্টেড একটা টেস্টের ব্যবস্থা আছে, আর তাছাড়া তোমাদের সাথে আমি অলরেডি গ্রুপের মধ্যে, জেনারেল গ্রুপের মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করে রেখেছি অলরেডি। চেক করেছো? পেয়েছো? গ্রুপে আছো? আচ্ছা, আমি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি শেয়ার করে দিই, এটা ডেইলি দেখবে। ওইখানেই আমার এই ওয়েবসাইটে গেলেই তোমরা দেখবে ইউজি সিইউটির টেস্টস আছে। এটা একটা পেইড দিয়ে, বাট মিনিমাম আমি আরেকটু করে দেবো, কথা বলে আরেকটু কমানোর ব্যবস্থা করবো এটাতে। ঠিক আছে? ওইখানে তোমরা গিয়ে অনবরত মক টেস্ট দিতে পারবে, মক টেস্টের রিভিউ পাবে, টোটালটা কম্পিউটার বেসড। কথাটা বুঝতে পারছো? এবং তোমরা প্রেফার করবে কি, মোবাইল দিয়ে যদি করো তো করলে, আদারওয়াইজ প্রেফার করবে বাড়িতে বা
সিস্টেম যদি থাকে, পিসি থাকে তো পিসি থেকে টেস্ট দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? অ্যাপ ইনস্টল করে কাজ করতে পারছো অথবা ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও কাজ করতে পারছো, কোনো ইস্যু নেই। ক্লিয়ার? প্র্যাকটিস করতে লাগবে বাবা, বারবার বলছি একটা কথা, তোমরা আগে এই টাইপের টেস্ট দেওনি কেউ, ফার্স্ট টাইম না নাকি আমাদের জন্য, তো আমাদের রিহার্সাল লাগবে। সুজা গিয়ে স্টেজে গিয়ে হবে নাকি? তুমি দিয়েছো? কিসে দিয়েছো? আগে কিসে সিইউটি দিয়েছো? তুমি সেকেন্ড সেমে আছো, তো আবার সিইউটি দেবে কেন? তো মানে তোমার যে সাবজেক্টটা নিতে চাইছো, হ্যাঁ আচ্ছা পাওনি, এবার লাগে আবার যদি হয়তো যাবে গিয়ে, তবুও তোমার 1 বছর বাঁচবে, ওটাই তো হিসাব। এডুকেশন নিতে পেরেছো এবার? নিতে পারোনি, তুমি কোথায় এডুকেশন নিয়েছো? আর আরএসএ নিলে তো এডুকেশন থাকতো তোমার, আরএসএ যদি এডুকেশন নিতে, তুমি এডুকেশন নিতে পারতে এজ এ সাবজেক্ট, তখন তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা তুমি বিএসসি বিএড এর জন্য যেতে চাইছো, তো তোমার ইয়ে নিতে হবে, জেনারেল অ্যাপটিটিউড বা টিচিং অ্যাপটিটিউড একটা ইউনিট আছে না, ওইটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখা যাবে, কন্টেন্ট ওয়াইজ লেখা যাবে। ওইটার কোশ্চেন পেপার আছে প্রিভিয়াস, পেডাগজি সেকশনে খারাপ করেছো, এটাই তো ঘটেছে ঘটনা, পারোনি, এবার প্রিপারেশন নেবে। ঠিক আছে, তো এই হলো আমাদের ওভারঅল স্টোরি। এবার আমরা একটা কাজ করি, আমরা একটু প্যাসেজ বা এক্সামের প্যাটার্নটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? একটু, কারণ এইগুলা জিনিসের উপরেই আমাদের আসবে। আমি প্রোগ্রামটা ইয়ে করব, অ্যারেঞ্জ করা আছে, এটা পিএল সেটআপে আমি নেব জিনিসটাকে, যাতে তোমরা ইজিলি করতে পারো। তো একটা আমরা প্যাসেজ দেখি, একটা প্যাসেজ দেখো, ইয়ে কো বলো, প্রিন্ট করার কথা ছিল, করেছে নাকি? অনির্বাণদা কৌশিকের জানা ছিল, প্রিন্ট করেছে? নবনীল স্যার স্টুডেন্ট কয়জন? Pause the meeting. Is it on now? Yeah. Okay. প্যাসেজটা তো আমরা পড়েছি। এখানে কোশ্চেনটা কি বলেছে? Select the correct inference with reference to the following. প্যাসেজের সাথে তো ইনফারেন্স আমরা বুঝছি, মানে it is not a direct question, যেটার অ্যানসার তুমি প্যাসেজে পাবে। ইনফারেন্সিয়াল কোশ্চেন বলে ওগুলো। আমরা মানে ফলো আপ ডিসকাশন আছে, আমরা যাচ্ছি এটাতে। এখানে কি করেছে? Over the last 5 years, more companies have been actively looking for intern profiles. Internship আমরা বুঝি কোর্স কম্পিটিশনের পরে বা ইয়েতে ইন্টার্নশিপ থাকে, সো ইন্টার্ন প্রোফাইলস ওরা খুঁজছে। এবার এখানে বলছে the past 5 years have seen active applications by interns to several companies. কোনটা কারেক্ট হবে প্যাসেজের কনটেক্সটে বলছে? Second one, the activity for intern profiling by companies has reached a gradual downslide over the past 5 years. And there were lesser companies searching for intern profiles earlier. খেয়াল করো, as compared to those in the recent 5 years. Question কি? গত 5 বছর ধরে এই ট্রেন্ডটা বেড়েছে, অ্যাক্টিভলি সার্চ করার ট্রেন্ডটা বেড়েছে। তার মানে এর আগে কম ছিল। পয়েন্ট বুঝছো না? লাস্ট 5 ইয়ার্স এটা এই প্যাসেজ না পড়লেও তুমি এটা অ্যানসার করতে পারবে, যে আমি গত 3 দিন ধরে পেট ভরে খাচ্ছি, মানে 3 দিন আগে আমার তেমন পেট ভরে খাওয়া হয়নি। সেম মিনিং না নাকি? এটাই তো বললো, there are lesser companies searching for intern roles earlier as compared to those in the recent 5 years. বুঝা গেছে? খুব টাফ ছিল নাকি? লজিক্যাল ছিল। একটু কমন সেন্স অ্যাপ্লাই করো, প্র্যাকটিস করতে করতে দেখবে ঠিক হবে। চলো, ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? মুভিং টু দ্য সেকেন্ড ওয়ান। সিলেক্ট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ লাইকলি টু প্রিসিড প্যারাগ্রাফ 1। তো আমরা প্যাসেজ 1 এর মধ্যে আমরা যদি খেয়াল করি, দুইটা প্যারাগ্রাফে আছে, তো চলো আমরা খেয়াল করি। ফার্স্ট প্যাসেজে ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স কি বলেছে? ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স মোর কোম্পানিজ হ্যাভ বিন অ্যাক্টিভলি লুকিং ফর ইন্টার্ন প্রোফাইলস। তার মানে ইন্টার্নশিপ হবে, বাবা কোনো অসুবিধা হচ্ছে? ইয়েস, আমি তো আগে থেকেই বলেছি। অবস্থা জানি তো, কারণ শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, যেতে পারবে তো?
আদারওয়াইজ এখানে অ্যারেঞ্জমেন্ট করে দেব, হবে? আচ্ছা, তো আমরা গ্রুপ থেকে কালকের ক্লাসের টাইমটা জেনে নেব। আচ্ছা, চলো আমরা দেখি তারপরেরটা। এখানে কি বলেছে তোমার, এই প্যারাগ্রাফটা যেটা বলেছে, এই প্যারাগ্রাফের আগে কোন প্যারাগ্রাফ থাকার মতো প্যারাগ্রাফ আছে, টপিক আছে। যেমন তার মানে এই প্যারাগ্রাফে কি আছে আমরা যদি খেয়াল করি, এটা একটা সার্ভের কথা বলা হয়েছে। ইন্টার্ন প্রোফাইলের ব্যাপারটা, কোম্পানি ইজ অ্যাক্টিভলি লুকিং ফর ইন্টার্ন প্রোফাইলস। তোমরা খেয়াল করে দেখবে একটু মানে টপিক্যাল ব্যাপারটাই বলছি। কোনো সময় ফোন আসে না, আনসেভড আননোন নাম্বার থেকে ফোন আসে, এসে এটা লাগে কিনা ওইটা লাগে কিনা ফোন আসে। একইভাবে তোমরা খেয়াল করে দেখেছো, তোমরা মোবাইল তো ইউজ করছো, সবাই স্মার্টফোন ইউজ করছো না? তো স্মার্টফোনের কাজ কি, তোমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন অ্যাড দেখায়, খেয়াল করেছো? এই অ্যাডগুলো কিসের সাথে কানেক্টেড থাকে? তোমরা যা সার্চ করো মোবাইলের মধ্যে, দেখেছো রেলেভেন্স? আমরা যেটা সার্চ করি ওর সাথে রিলেটেড অ্যাড দেখায়। তুমি কোনো শপিং ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু যখন কেনার জন্য বা এর জন্য সার্চ করো, তারপরে দেখবে এটা রিলেভেন্ট অ্যাড এসে যায়। খেয়াল করেছো এই জিনিসটা? অবজার্ভ করেছো জিনিসটা? নোটিস করেছো? এই যে টেকনিকটা, এই যে স্ট্র্যাটেজিটা, হ্যাঁ, এটা একটা বড়সড় ব্যাপার। এটা কি করে ও তোমার মানে সার্চের উপরে সার্ভে করে এর উপরে তোমাকে অ্যাড দেয়। গুগলের শর্টস এর ক্ষেত্রেও সেম। গুগলে দেখবে মানে নিউজের শর্টস আসে, সাইডে দেখবে তুমি যেরকম সার্চ করো এটা রিলেভেন্ট আসে। ক্লিয়ার? তো এই জিনিসগুলো কিসের উপরে থাকে? তোমার অ্যাক্টিভিটির উপরে। সেম ভাবে কোম্পানির কাজ কি, ও রিক্রুট করবে, এফিশিয়েন্ট মানুষকে রিক্রুট করবে। করতে গেলে কি করবে? ফ্রেশ যারা বের হচ্ছে সেখান থেকে ও দেখবে ভালো কে আছে, তো ইন্টার্নশিপের প্রোফাইল চেক করা। এই ট্রেন্ডের কথা এখানে বলছে। সার্ভের রেজাল্ট কি আছে সেটা ফার্স্ট প্যারাগ্রাফে তোমার দিয়ে দিয়েছে যে কিভাবে কি হয়েছে, ঠিক আছে? তো এবার জব মার্কেটে যাওয়ার আগে এই যে হোয়াট ওয়াজ অরিজিনালি সিন as a western concept, getting an internship before plunging into the job market is first gaining momentum at Indian workplaces. মানে ট্রেন্ডের কথা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে স্ট্যান্ডার্ড চলতো বিজনেসটা, সেম ট্রেন্ডটা ইন্ডিয়ান মার্কেটেও এখন আসছে। ক্লিয়ার? এবার পয়েন্টটা হচ্ছে, আমার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে select the central idea of the paragraph likely to precede paragraph 1. যদি এর আগে আমরা আরেকটা প্যাসেজ থাকতো, প্যারাগ্রাফ থাকতো, তো কি হতে ছিল? ইন্টার্নশিপ কি জিনিস, ঠিক না? এর আগেরটা দেখো, প্রসেস অফ রেজিস্টারিং ফর ইন্টার্নশিপ নট নিডেড। এই প্যারাগ্রাফ, আগের প্যারাগ্রাফে কি বলেছে? সার্ভের কথা বলছে, ইন্টার্নশিপের কথা বলছে, বাট হাউ টু রেজিস্টার ফর ইন্টার্নশিপের সঙ্গে রিলেটেড নাই পুরো প্যারাগ্রাফে। ডুজ এন্ড ডোন্টস ফর এন ইন্টার্নশিপ ইন্টারভিউ কানেক্টেড নাই। স্টার্টআপস এর ইন্টার্নশিপস কানেক্টেড নাই, কারণ টোটালটাই জব মার্কেট এন্ড ইন্টার্নশিপস এ যারা আছে ইন্টার্ন প্রোফাইল চেক করার ব্যাপার। তার মানে ইন্টার্নশিপ কি সেটা হতে পারে। কারেক্ট आंसर কার কার আছে? দুজন, তিনজন, চারজন, পাঁচজন। বাহ, আমার হয়নি। আচ্ছা, হবে টেনশন নেই, কারণ হয়েছে তো। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। সিলেক্ট দ্য অপশন দ্যাট ডিসপ্লেস দ্য ট্রু স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ফিগার। সো এবার দেখো, internships for engineering and management are the two top favorites. Design and architecture internships are significantly more popular than others. তুমি প্যারাগ্রাফ যদি পড়ে থাকো পেয়ে গেছো এই কথাটা। আর মানে ফিগার বুঝছো তো? কোন ফিগার? এই যে ফিগারটা খেয়াল করছো? আমরা নোটিশ করি যদি ম্যানেজমেন্টের মধ্যে কত আছে? 45.5%, আদার্স এ 9.9, ডিজাইন আর আর্কিটেকচারে 7.9%, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে 14.9%, এর মিডিয়াতে 20.8%। ক্রোনোলজিক্যালি গেলে 1 2 3 4 5 না 3 4 5, এই তো না? তোমার আদার্স এ 9.9, বাট ডিজাইনিং এন্ড আর্কিটেকচার 7.9। তো এই তো তার হিসাবটা। এখন তোমার এটার উপর বেস করা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি ছিল আমার? ফিগারকে দেখলে পরে ডিসপ্লেস দ্য স্টুডেন্টস উইথ রেফারেন্স টু দ্য ফিগার। Internships for engineering and management are the top two favorites. এটা শুদ্ধ নাকি? নো, একটু না, কারণ ম্যানেজমেন্ট ছিল
ইঞ্জিনিয়ারিং ছিল না। তারপরে বলছে ডিজাইন এন্ড আর্কিটেকচার ইন্টার্নশিপ আর সিগনিফিকেন্টলি মোর পপুলার দেন আদার্স না না কারেক্ট ইন্টার্নশিপস অফ মিডিয়া এন্ড আদার্স হ্যাভ নিয়ারলি ইকুয়াল টু পপুলারিটি পার্সেন্টেজ। এটা অত না। ম্যানেজমেন্ট ইন্টার্নশিপস পপুলারিটি ইজ মোর দেন টুয়াইস দ্যাট অফ মিডিয়া, ঠিক কি না? 20 into 2 41.6 হয় তোমার, 20.8 কে যদি মাল্টিপ্লাই করি তার থেকে বেশি আছে, মোর দেন টুয়াইস দ্য পার্সেন্টেজ অফ দ্যাট ইন মিডিয়া। তার মানে আমার কোনটা কারেক্ট হচ্ছে? ডি কারেক্ট। শেষ, বোঝা গেল? প্রবলেম নাই। নেক্সট কোয়েশ্চন, based on your reading of paragraph 2 and 3 select the appropriate counter argument to the given argument. খুব খেয়াল করো, খুব ইন্টারেস্টিং কিন্তু অ্যাপ্লিকেশন বেসড। You need to understand the passage if you want to do well. এই টাইপের কোয়েশ্চন এন্ড আনসার হু ওয়াজ নাচার্য না আনসার নাই এরকম কিছু নেই এখন, আর এখন অ্যাপ্লিকেশন বেসড টোটাল। তো বলছে আর্গুমেন্টের ব্যাপারটা খেয়াল করি আমরা। I don't think you will be considered for an internship just because you have been the student editor and head of student council. তার মানে কি আসছে, কি বলা হচ্ছে? আর্গুমেন্ট আর কাউন্টার আর্গুমেন্ট, বুঝো তো? কি স্টেটমেন্টটা কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট কাউন্টার আর্গুমেন্ট। এর অর্থ কি? যে আমি সিইউটি আর্গুমেন্টটা কি, যে আমার সিইউটি তোমাকে বলা হলো যে তুমি সিইউটি এক্সাম দিতে পারবে না, কারণ সিইউটি এক্সাম দিতে গেলে তো 12 লাগে। এটা হলো আর্গুমেন্ট দিল। এখন কাউন্টার আর্গুমেন্টে তুমি কি বলতে পারবে? কেন দিতে পারবে না? সিইউটি দিতে গেলে 12 লাগে, 12 তে এক্সাম দিয়েছি, রেজাল্ট দিলো না তুমি, আজকে তো অসুবিধা নেই আমার, তুমি দিতে পারছো না, আমার কি এর জন্য আমি কেন আটকা পড়বো? আমার কাছে শেষ। কাউন্টার আর্গুমেন্ট, বুঝছো? আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট ব্যাপারটা বুঝা গেছে? তো জাস্ট লাইক দ্যাট বলছে এই যে আর্গুমেন্ট আছে তার কাউন্টার আর্গুমেন্ট কি হতে লাগবে, সেন্স বুঝছো? তো এখন বলছে I don't think you will be considered for an internship just because you have been the student editor and head of student council. স্টেটমেন্ট বুঝছো? I don't think you will be considered, খেয়াল করো টার্মটা, খেয়াল করো। I don't think you will be considered for an internship just because you have been the student editor or head of the council. তো আমার তো এটা হবে না, না হবে এটা, এটার সাথে কাউন্টার, এটাতে আর্গুমেন্ট দিয়েছে, তার কাউন্টার কি হতে হবে? I think I have fair chance because I am applying for a virtual position there in office one. না, এটা কি করে হবে? ও তো তোমাকে বলেনি যে তুমি ভার্চুয়ালে করছো না ইয়েতে করেছো, ও বলেছে তুমি পাবেই না। কারণ কি? কারণ তুমি শুধুমাত্র স্টুডেন্ট এডিটর ছিলে, হেড অফ স্টুডেন্ট কাউন্সিল ছিলে। এটা দিয়ে তুমি কেমনে কি করবে? না, তখন তুমি এটা এগেইনস্টে কি বলবে? যে না আমার এটা দিয়ে হবে না, দেখো আমি কেন এলিজিবল, কারণ হলো I have real time experience in managing a team. Real time বুঝো, প্র্যাকটিক্যালি আমার সামলাতে হয়েছে। সো আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, তো আমি এলিজিবল, আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে in managing a team and many companies consider it more meritorious than a degree in management. ওই প্যাসেজের মধ্যে অলরেডি পেয়েছো তোমরা, প্যারাগ্রাফ 2 and 3 তে প্র্যাকটিক্যাল স্কিলের উপরে গুরুত্ব দেয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার মানে প্যাসেজ 4। এবার প্যাসেজ 5 আমি অলরেডি মার্ক করে রেখেছি, প্যাসেজ 5টা চেক করো, মানে সরি কোশ্চেন নাম্বার 5, select the option that displays the correct cause effect relationship. Cause effect বুঝো তো? তো এটা প্রথমটাই, several students had academic courses to complete, students applied for online internship. That is why ওরা কি করেছে? অনলাইন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছে। কেন অ্যাপ্লাই করেছে? because they had academic courses to complete. পয়েন্ট বুঝছো? যেহেতু ওদের একাডেমিক কোর্স কমপ্লিট করার আছে, তাই ওরা কি করেছে? ওরা অনলাইন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছে, না হলে অফলাইন করতে পারতো, কিন্তু কিছু করার নেই, কোর্স কমপ্লিট করতে হবে। এফেক্ট কি হয়েছে? অনলাইন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছে। বুঝা গেছে প্যাসেজের ব্যাপারটা? ক্লিয়ার নাকি না ক্লিয়ার না? কয়জনের শুদ্ধ হয়েছে? হবে, কোনো ব্যাপার নাই, করতে করতে ঠিক হবে, কোনো অসুবিধা নেই এটা নিয়ে। ওকে, এতটুকু পর্যন্ত গেছে। এবার দেখো, the survey statistics mention the average stipend indicating that 50% interns are offered 85,000, 7,000 was the lowest and 85,000 was the highest. আর বাকি অপশন কি আসছে আমার? most interns are offered around 7,000. পেসেজে অলরেডি পেয়েছো এটা, না পাওনি? সিমিলার টাইপ অফ স্টেটমেন্ট পেয়েছো? কয়জনের শুদ্ধ হয়েছে? আচ্ছা, so most interns are offered around 7,000. কেন বুঝলাম আমরা? আমরা মেসেজটা একটু খেয়াল করি।
Yes. ওটা হ্যাঁ করতে পারবো দিয়ে দেওয়া আছে কিন্তু বাকি স্টেটমেন্টগুলো খেয়াল করো বি আর সি এর মধ্যে ডিফারেন্স কি আছে আগে ওইটা দেখো বি তে কি বলেছে 7000 was the lowest 85000 was the highest আর most interns were offered around 7000 এখন তোমার ইন্টার্নশিপের অ্যামাউন্ট মেনশনড আছে না পেজে কোথায় আছে খেয়াল করো the average stipend offered to interns was recorded 77,000. Does it mean it is the lowest? When can we have average? যখন এটা lowest হবে না পয়েন্ট বুঝছো নাকি lowest হলে তো average হতো না average আছে মানে নিচেও পেয়েছে কেউ তার জন্য বিটা রং কিন্তু এভারেজে এটা মানে কি বেশিরভাগই अराउंड 7000 পেয়েছে যার জন্য তো 7000 টা হয়েছে এভারেজ না হলে তো 25000 70000 16000 এগুলো হতে ছিল এভারেজ কোন সময় আসবে এটা হলো ব্যালেন্সড ইকুয়েশন মানে अराउंड 7000 কম বেশি 7000 এর মধ্যেই ম্যাক্সিমাম পেয়েছে যার জন্য এই ডিসপ্যারিটির পরেও এভারেজ কত এসেছে 7000 এসেছে পয়েন্ট বোঝা গেছে ওকে অসুবিধা হচ্ছে কিছু আর একটু সময় শেষ হয়ে যাবে টেনশন নেই শেষ তো বুঝা গেছে এটা মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান এবার দেখো দ্য ফ্রেজ হেলদি ট্রাফিক রেফারস টু দ্য ওইখানে একটু নলেজ আসবে প্যাসেজের মধ্যেই মিনিং আছে যদি পড়ো কি বলছে সাইজেবল নাম্বার অফ ভিজিটর্স টু দ্য পোর্টাল পার মান্থ ট্রাফিক একটা টার্ম আমরা শুধুমাত্র যে ফিজিক্যাল ট্রাফিকের জন্য ইউজ করি তা না ওয়েবসাইটের জন্য ইউজ করি ফুটফলস এন্ড ট্রাফিক এই দুটো টার্ম আমরা ইউজ করি ফুটফলস কত আছে একটা ওয়েবসাইটের ক্যারিং ক্যাপাসিটি আমরা দেখি না কোনো সময় ওয়েবসাইট ক্র্যাশ করে কেন ক্র্যাশ করে তার ফুটফলস এর উপরে ডিপেন্ড করে দেখা গেল ফুটফলস আছে 1000 মানে মানুষ ভিজিট করে নিচে 2500 অটোমেটিক্যালি ক্র্যাশ করবে বুঝছো না কোন সময় স্লো হয় অনেক কিছু ঘটে যেমন তোমরা সিইউটি যারা অ্যাপ্লাই করা এখনো বাকি 20 তারিখের পরে বুঝবে এটা লাগা ক্র্যাশ করবে স্লো হবে আর অনেক কিছু হবে যাই হোক এখানে যেটা বলছি না হেলদি ট্রাফিক মানে সাইজেবল নাম্বার অফ ভিজিটর্স টু দা পোর্টাল পার মান্থ ডান বুঝা গেছে প্রিয়াঙ্কা নেক্সট মেসেজ 8 question number 8 read the two statements given below and select the option that suitably explains them দুটো স্টেটমেন্ট দিয়েছে এবং আমরা তার এটা দেখব ফার্স্ট অফ অল খেয়াল করো established companies are reluctant to take too many interns on board আমরা assertion reasoning এর মতো second point probability of interns leaving the company for a variety of reasons is high দুটো পয়েন্ট আছে কেন করলো first point the point is established companies are reluctant to take too many interns on board একসাথে অনেক বেশি interns নেওয়াতে ওরা reluctant থাকে they don't want to ঠিক আছে আর সেকেন্ড কেন এটা করছে রিজন বলছে এটা আমার পেজে অলরেডি এগুলো মেনশন করা আছে কন্টেন্ট এন্ড অল তো assertion and reason এই যে বলছে টু স্টেটমেন্ট given below select the option that suitably explains them দুটার মাঝখানে রিলেশন কি রকম আছে assertion reason based কোশ্চেনস তোমরা করেছো সোশ্যাল সায়েন্সে তো করেছো ম্যাথসে তো করেছো না 10 স্ট্যান্ডার্ডে 9 স্ট্যান্ডার্ড 10 স্ট্যান্ডার্ডে তো এটাই এসে গেল হ্যাঁ ছিল করেছো কম বেশি ম্যাথসে তো করেছো যাই হোক এবার দেখো এখন তো আর বলে লাভ নেই এত বেশি আছে 1:2 2 is the reason for 1 কেন করে না because the probability of interns leaving the company for a variety of reasons is high that's why they don't allow many interns on board clear done বুঝা গেছে এতটুকু ব্যাস আমরা ফার্স্ট প্যাসেজটা চেক করে নিলাম এবার আমি তোমাদেরকে পড়ার জন্য দিচ্ছি কিছু হ্যালো পড়া জিনিসগুলো am I right ডিসকাস করা আছে আমাদের জানা আছে আনসিন প্যাসেজ কি রকম করতে লাগে মানে এত বেশি করেছি যে এখন আর এগুলা পড়তেও ভালো লাগবে না আমার জানা কথা তো তার জন্য আমি এগুলা নিয়ে বেশি কথায় তো যাব না বেসিক পয়েন্টস আমরা জানি রিডিং স্কিলের সাথে রিলেটেড যে সব জিনিস আছে তার মধ্যে কি আসছে তোমাদের আমরা যে আজকে যেটা চেক করলাম একটা সলভ করলাম না কি দেখলো এই প্যাসেজ দিয়ে how much we understand a passage reading skill একটা টেক্সট পিস থাকলে এটাকে পড়ে কতটুকু বুঝতে হবে তোমরা দেখেছো কোন কোশ্চেনে তোমাকে ডাইরেক্ট দেয়নি
দিয়েছে না। প্রত্যেকটা কোশ্চেন কি করেছে, বেসড অন ইওর আন্ডারস্ট্যান্ডিং। তুমি মেসেজ না বুঝলে आंसर করতে পারবে না, ইমেজ বা ফিগার না বুঝলে आंसर করতে পারবে না। তো এর জন্য কি করতে হবে, সব সময় তোমার মানে বেসড অন ইওর আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা কাজ করছে। দিস ইজ হোয়াট ইজ রিডিং কম্প্রিহেনশন। ঠিক আছে, কম্প্রিহেনশন এখানে মানে কালেকশন না, যে ওই ব্র্যাকেট থেকে ওই দিক থেকে ব্র্যাকেট স্টার্ট করে ওখানে শেষ করলাম আর তুলিয়ে বসে দিলাম, आंसर হয়ে গেল, দিন শেষ। Comprehension means you have to understand the text and based on your understanding you have to answer. ঠিক আছে, তো এখন এর সিস্টেমটা এটা শুধু সিইউটি না, এখন সিবিএসই সেবা সব জায়গাতেই একটাই পয়েন্ট। এবার লাকিলি তোমাদের কোশ্চেন পেপার 12 এর ইংলিশের একেবারে জলবত্তর লম্বা এসে গেছে, তার উত্তরটা না যে নেক্সট ইয়ার আসবে। হ্যাঁ, এখন এর স্টেটমেন্টের নাম হচ্ছে ময়না পড়তে পড়ো নালে পিঞ্জরা খালি পড়ো, বুঝছো তো? এখন স্টেটমেন্ট এটা এখন হয় পড়বে আর না হলে ছাড়াও পড়া অন্য কাজে লাগবে। আচ্ছা চলো, তো এটা হলো ব্যাপার, ওয়ার্ডস তার কনটেক্সটে ইউজ, টেক্সট তার মিনিং বোঝা, এইগুলা বেসিক পয়েন্টস। আমি খুব ফার্স্ট দেখাবো রিডিং কম্প্রিহেনশনের ব্যাপারটা কি, তোমার কোন কোন স্কিল দেখবে। your ability to read text, process it and understand its meaning। তিনটা কথা, টেক্সট বোঝা, টেক্সট বোঝা, টেক্সট পড়া, টেক্সট বোঝা এবং তার মিনিংটাকে বোঝা, পুরো প্রসেস করা, যে কি দিয়েছে মিনিংটা বোঝা ডিপে ডেপথে কি। আর ইন্ডিভিজুয়ালস এবিলিটি টু কম্প্রিহেন্ড টেক্সট ইজ ইনফ্লুয়েন্সড বাই ট্রেডস। আমি কিভাবে চিন্তা করছি, 7000 দেখেছি, দেখে 7000 তো দেওয়া আছে সিমিলার ভাবছি, কিন্তু এটা বলেনি না। এবারে এই যে একটা টার্ম ইউজ করেছে, একটা টার্ম ইউজ করেছে, এটা নাও কৌশিক। কৌশিক ফোন কে করেছে কথা বলি ক্লাসে? আচ্ছা, তো দেখো আমি কিভাবে দেখছি ট্রেডস হিসাবে আমার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, টেক্সটকে ডিকোড করার স্কিল থাকতে হবে, তার সঙ্গে ইন্টারপ্রিট করার স্কিল থাকতে হবে। স্কিল বুঝো তো, যত করব তত আসবে, যত প্র্যাকটিস করব তত আসবে। তো ইন্টারপ্রিট করা, ওই যে আমরা ভুল করেছি, দুই একটা জায়গায় আমরা ভুল করেছি না, কিন্তু দেখো অ্যানালাইজ করতে গিয়ে দেখা গেল যে এগুলা তো সোজা ছিল। এই যে জিনিসটা আমি ওইভাবে দেখার স্কিলটা আমার ডেভেলপ করতে হবে। নেক্সট টাইম যখন আমি সিমিলার প্যাসেজ পাবো তখন আমার আর এই ভুল হবে না, কারণ আজকে আমার ওই জায়গাটা ঠিক করে নিয়েছি। সেম জিনিস যত প্র্যাকটিস করবো না ওই টাইপগুলা এত এসে যাবে, দেখবে এক্সামে গিয়ে ডিউটি দিতে দিতে সেই সময় গিয়ে দেখবে রেডি, আমরা কনফিডেন্স এসে যাবে। আর কিছু জিনিস শেখার আছে, যেমন সিনোনিমস, অ্যান্টোনিম, সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউশন, আরো অনেক কিছু আছে, শিখতে হবে। কনসেপচুয়াল ডিসকাশন করেই আমি ম্যাটেরিয়ালস দিব, যেটা তোমরা শিখবেই, কয়দিন লাগবে কিছু। হ্যাঁ, এটা বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। যাই হোক, proficient reading depends on the ability to recognize words quickly and effortlessly. The key points, I need not discuss these things. যখনই তুমি একটা প্যাসেজ পড়বে, তোমার এই স্কিল আছে মানে তুমি কি করবে, এক নম্বর হচ্ছে গিয়ে তোমার ক্যাপাসিটিকে ইয়ে করবে, এবিলিটি। কোন ধরনের এবিলিটি, একটা লাইন পড়ার পরে তার মিনিং বোঝা, একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে রিলেশন কি সেটা বোঝা, এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে লাগবে। ক্লিয়ার? একটা ইন্ডিভিজুয়াল হিসাবে তোমার কি কি জিনিস দরকার একটা প্যাসেজ পড়তে গেলে? নাম্বার 1, তোমার নলেজ থাকতে হবে। একেবারে যদি ইংলিশের ওয়ার্ডের মিনিং এ বুঝো না, তুমি পারবে না। সেন্টেন্স স্ট্রাকচার একটু আইডিয়া থাকতে হবে, না হলে তুমি জিনিসগুলো বুঝতে পারবে না। তারপরে কি আসছে, ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে লিঙ্গুইস্টিক যদি মানে কি বলবো অ্যাপটিটিউড না থাকে, যদি স্কিল না থাকে তো অসুবিধা হবে। এগুলো ডেভেলপ থাকতে লাগবে, ঠিক আছে? কোনো সিচুয়েশন, যেমন ফার্স্ট কোশ্চেনটাই আমরা দেখেছিলাম লাস্ট পেজে, ইনফারেন্সিয়াল কোশ্চেন ছিল। ইনফারেন্সিয়াল ছিল না, যে তুমি এই সিচুয়েশন থেকে কি অনুমান করতে পারো, এই টাইপের ছিল না কোশ্চেনটা। তো এই টাইপের কোশ্চেন তোমার এক্সামে থাকবে। তো এই তিন ধরনের স্কিল খুব খেয়াল করছো, এই তিন ধরনের স্কিল তোমরা বাসায় গিয়ে পড়ে ফলো আপ করে নিও, রেকর্ডেড ভিডিও পাবে, ফলো আপ করে নিও। এই তিন ধরনের স্কিল তোমার থাকতে হবে প্যাসেজের প্রপারলি অ্যানসার করতে গেলে। ক্লিয়ার? রিডিং স্কিলের মধ্যে কয়েকটা সাব টাইপ আছে। তোমার প্যাসেজে আমরা তিন ধরনের পেয়েছিলাম, মনে আছে? কি কি ধরনের বলেছিলাম? ফ্যাকচুয়াল প্যাসেজ, ডিসকার্সিভ প্যাসেজ আর লিটারারি প্যাসেজ। তিন ধরনের ছিল তো। এই যে তিন ধরনের, এগুলা কোন কোন জিনিস থেকে থাকে? এজ গ্রুপ হিসাবে থাকতে পারে, ডেসক্রিপটিভ থাকতে পারে, ইন্টারেক্টিভ প্যাসেজ হতে পারে, নোবেল হতে পারে, স্টোরি হতে পারে, এক্সার্ট হতে পারে। কোনো একটা কিছু বই বা কিছু থেকে তুলে দিয়ে দিব, হয়তো দুইটা বা তিনটা প্যারাগ্রাফ বা চারটা প্যারাগ্রাফ। এখন নলেজের বেসিক মানে রিডিং স্কিলের কয়েকটা বেসিক প্যাটার্নস কি কি আসছে? স্কিমিং, স্ক্যানিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। দেখো টার্মগুলো খুব সোজা, এখন জটিল না, সহজভাবে বুঝে নেওয়ার জন্য। স্কিমিং মানে কি? তুমি একটা বই নিয়ে খুব ফাস্ট বইয়ের পাতাগুলো, আচ্ছা
এইভাবে করে যখন তুমি খুব ফাস্ট পড়বে না, দ্যাট ইজ উপরে উপরে দেখা, যেটাকে আমরা বলি না, দ্যাট ইজ স্কিমিং। স্ক্যান করা, ধরো তোমাকে দেওয়া হলো যে বললো যে প্যাসেজের মধ্যে তোমার বলা আছে যে কতজনের এভারেজ স্যালারি 7000 এন্ড অ্যাবাভ আছে, তখন তোমার কি করতে হবে, পার্টিকুলারলি ওই যে প্যারাগ্রাফটা খুঁজে বের করতে হবে এবং সেখানে রিলেভেন্ট এরিয়াটা বের করতে হবে যেখানে 7000 স্যালারি রিলেটেড বা ইন্টার্নশিপের স্টাইপেন্ড রিলেটেড স্টেটমেন্টস দেওয়া আছে। দ্যাট কামস আন্ডার স্ক্যানিং। খেয়াল করছো? ইন্টেনসিভ রিডিং, যেটাতে ডিটেইলড ওয়েতে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড থরলি তোমার দেখতে হবে যখন, দ্যাট ইজ ইন্টেনসিভ রিডিং। যেমন তোমাদের যে টেক্সট বুক ছিল ফ্লেমিঙ্গো, ইট ওয়াজ ফর ইন্টেনসিভ রিডিং। আর এক্সটেনসিভ রিডিং কোনটা? যেমন তোমাদের টেক্সট বুক ছিল ভিস্টাস, যেটার মধ্যে তোমরা প্যাসেজ পেয়েছো কিন্তু এত ডিটেইলড ওয়েতে পড়তে লাগেনি আমাদের, জাস্ট স্টোরি লাইনের উপরে যেতে হয়েছে মেইনলি। রিডিং ফর প্লেজার ফর এক্সটেনসিভ রিডিং, এইটা হলো গিয়ে সাব স্কিলস অফ রিডিং কম্প্রিহেনশন। ক্লিয়ার? এই হলো আমার ওভারঅল দুই ধরনের সাব স্কিল থাকে, একটা হলো ফ্যাক্ট বেসড আর একটা হলো ইনফারেন্স বেসড বা গ্লোবাল কনক্লুশন, অনুমানের উপর বেস করে। যেমন তোমাকে দেওয়া হলো যে একটা কোশ্চেন আসলো, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট বলে তোমাকে অপশন দিয়ে দিল, অ্যাবাউট মার্কেটিং, অ্যাবাউট কোম্পানিজ, অ্যাবাউট ইন্টার্নশিপ, অ্যাবাউট রিক্রুটমেন্ট ইন ইন্টার্নশিপ প্রসেসেস অর ইন্টার্নশিপ ফেজ। বুঝতে পারছো? তো তোমার ওভারঅল প্যাসেজটা চারটা প্যাসেজের উপর বেস করে তোমার দিতে হবে গ্লোবাল or inferential. আনসারটা প্যাসেজে নাই, বাট ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ উইল লিড ইউ টু ড্র দ্য প্রপার কনক্লুশন। বুঝতে পারছো? হেল্প ইউ ইন ড্রয়িং দ্য প্রপার কনক্লুশন। সো কনক্লুশন, তো এই জিনিসটা হচ্ছে কি ইনফারেন্সিয়াল কম্প্রিহেনশন। পয়েন্টগুলো বোঝা গেছে? পুরো প্রবলেম নেই, বোঝা গেছে? ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। একটু ছোট ছোট ব্যাপার, স্কিমিং আমার আর দরকার নেই, আমি স্কিপ করছি, দরকার পড়বে না। হ্যাঁ, আমি অলরেডি টার্মগুলো ডিসকাস করে নিয়েছি তোমাদের সাথে, আমি আর এখানে যাচ্ছি না। ক্রিটিক্যাল রিডিং, এটা খুব দরকারি। ইট ইজ এ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস দ্যাট ডাজ নট টেক দ্য গিভেন টেক্সট এট ফেস ভ্যালু, যেটা বলা আছে সেটা দেখবে না, কি করবে, বাট ইনভলভস এ ডিপার এক্সামিনেশন অফ দ্য ক্লেইমস পুট ফোর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাপোর্টিং পয়েন্টস এন্ড পসিবল কন্টেন্ট অ্যারেঞ্জমেন্ট, কাউন্টার অ্যারেঞ্জমেন্ট, আর্গুমেন্টস। আমরা একটা পেয়েছি কাউন্টার আর্গুমেন্টের কোশ্চেন, আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট কোনটা হতে পারে পেয়েছি না, দ্যাট কামস আন্ডার ক্রিটিক্যাল রিডিং। প্যাসেজ দেখেছি আমরা, প্যাসেজের সাথে রিলেটেড কোন কোন ধরনের রিডিং আসে, টার্মগুলো আমরা বুঝেছি। হ্যাঁ, মানে আমি তোমাদেরকে আসলে রসগোল্লাটা খাইয়েছি, এখন রসগোল্লা বানানোর কোনটার কোন টেস্ট কেন এসেছে স্বাদগুলোর বিষয় বলে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারগুলো? অসুবিধা নেই তো? ব্যাস, এই হলো আমার বেসিক কথা। টিচার হিসাবে আমাদের এখন চিন্তা নেই, আমরা আমাদের জন্য সরকার চিন্তাই করতে থাকি, এটা আমি দেখবো ভালো করে। হ্যাঁ, তোমরা এটা দেখে নাও। হোয়াট নিউ ইনফরমেশন ডিড আই লার্ন, হোয়াট ডু আই এক্সপেক্ট টু লার্ন। প্যাসেজের মধ্যে ইনফরমেশন কোন কোন ধরনের আছে। নাম্বার 2, ইজ দিস টেক্সট ইনফরমেটিভ অর এন্টারটেইনিং অর ফ্যাক্ট অর ফিকশন। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, কোন ধরনের টেক্সট বুঝা, তার উপর বেস করে তোমাকে কোশ্চেন দিতে পারে। হোয়াট কাইন্ড অফ প্যাসেজ ইজ দিস, বুঝছো না? তো তাই এটা খেয়াল করতে হবে যে এই প্যাসেজের মধ্যে কি শুধু ইনফরমেশন দিয়েছে না এটা এন্টারটেইনিং আছে, একটু মজা টজা আছে, বুঝছো তো? মানে ফ্যাক্ট অর ফিকশন, এটা কি তথ্য বেস, যেমন আমাদের এই প্যাসেজটা ফ্যাকচুয়াল ছিল না এন্টারটেইনিং ছিল? ফ্যাকচুয়াল ছিল, ফ্যাক্ট বেস ছিল না। সো এই টাইপের কোশ্চেন দিতে পারে, চারটা অপশন দিতে পারে, ইনফরমেটিভ অর এন্টারটেইনিং অর ফ্যাক্ট অর ফিকশন, বা অন্য কোনো ওয়ার্ডও দিতে পারে। হ্যাঁ, তো ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে সেগুলো খেয়াল করতে লাগবে আমাদের। টেকনিক্স যেগুলো আছে, সার্ভে, কোয়েশ্চেন, রিড, রিসাইট, রিলেট, রিভিউ, দরকার নাই এত কিছু, আমরা সব করব। কোনটার কি মিনিং এর দরকার নেই, সব আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব। সার্ভেও আমরা চালাবো, কোয়েশ্চেনও করব, রিডিংও যাবে, রেসিটেশনও আছে, যাই হোক এটা আমরা পাবো অন্যভাবে, রিলেট এন্ড রিভিউ পাবো আমরা। এনিওয়ে, এই হলো আমাদের মূল কথা, ঠিক আছে? আর প্যাসেজ পড়তে সময় আজকে একটু বলে দিচ্ছি, এটাকে আমরা স্ক্রিনশট হিসাবে বা ফটো হিসাবে যে কোনো কেউ ক্যাপচার করে যে হেল্প ডেস্কের গ্রুপে দিয়ে দাও। এনিবডি থাকলে এই পয়েন্টগুলো যে when you begin to read the passage follow these strategies. স্ট্র্যাটেজি কি আছে? বেসিক পয়েন্ট। We read paragraph for two purposes. কি কি আছে? দুটো পারপাস। নাম্বার 1, first to develop comprehension about the text. It happens when we have command over the words which are used in the paragraph. Second, for drawing inferential meaning from the text. দুটা কথা। নাম্বার 1 কি বলা হচ্ছে? comprehension about the text. টেক্সটটা কিসের উপরে সেটা বোঝা প্রপারলি। নাম্বার 1। নাম্বার 2 যখন আমরা ওয়ার্ড গুলো বুঝবো, খুব খেয়াল করবো এই কথাটা, যদি আমরা ওয়ার্ড বুঝি না প্যাসেজের
পুরো প্যাসেজের আন্ডারস্ট্যান্ডিংও আসবে না। হ্যাঁ, এমন কোনো কথা নাই যে একটা প্যাসেজ পড়তে গিয়ে প্যাসেজের 100% ওয়ার্ডস আমার জানা থাকবে, বাট 90% জানা থাকতে লাগবে, বাকি 10% অনুমান করে করেও কিছু বুঝতে পারবো। পয়েন্ট বুঝছো? সেটা আমার করতে লাগবে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে ড্রয়িং ইনফারেন্সিয়াল মিনিং ফ্রম দ্য টেক্সট। কোনো বুঝে বললাম 10% ওয়ার্ডস যেটার মিনিং আমার জানা নেই না, আমি কি করব সেখানে ওই আগে পিছের ওয়ার্ড দিয়ে ওই ওয়ার্ডের মিনিংটা বোঝার চেষ্টা করব, দ্যাট ইজ ইনফারেন্সিয়াল মিনিং, অনুমানগত, বেসড অন ইওর ইনফারেন্স। ক্লিয়ার? এইভাবে আমার প্যাসেজটা পড়তে লাগবে, ঠিক আছে? যখনই আমরা যে প্র্যাকটিস করব এই কয়দিনে না, প্র্যাকটিস করতে এই দুটো কথা সবসময় আমার মাথায় রাখতে লাগবে, যে সব মিনিং আমার জানা না থাকতে পারে, সবকিছু আমার আন্ডারস্ট্যান্ডিং এ না আসতে পারে, বাট দেন এন্ড অফ দ্য ডে আই এম গোইং টু হ্যাভ ইট প্রপারলি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট? ওকে, মুভিং অন টু দ্য নেক্সট প্র্যাকটিস। আমরা করব টেক্সট করব বা যেটা যেটা আমরা করব। এখন আমি তোমাদেরকে জাস্ট আমি স্কিপ করব, দরকার পড়ছে না এগুলা কথা, অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি। তো আলটিমেটলি কি হবে, দুটা কথা, যত প্যাসেজ পড়বে আস্তে আস্তে দেখবে ইউ উইল ইনক্রিজ ইওর ভোকাবুলারি পাওয়ার। বুঝছো না? এটা প্র্যাকটিসের উপর। আচ্ছা, তো পয়েন্ট বোঝা গেছে? পয়েন্ট বোঝা গেছে না? অসুবিধা আছে? ক্লিয়ার তো? ক্লিয়ার, ভেরি গুড। এবার আমরা এর পরের কথাতে যাই। দুই তিনটা জিনিস থাকতে হবে দাদা, বেসিক গ্রামারের কনসেপ্ট আমাদের থাকতে লাগবে, ভোক্যাবস থাকতে হবে। যদিও আমাদের এই যে সিইউটি রিলেটেড যেটা, এখানে আমার কারেক্ট গ্রামাটিক্যাল অ্যাকুরেসি বা ওইগুলোর এত দরকার পড়বে না। কেন পড়বে না? এমসিকিউ টাইপ সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে লাগছে না ততটা, বাট কিছু কিছু, যেমন ধরো আমরা একটা পেয়েছিলাম হেলদি ট্রাফিক, একটা টার্ম পেয়েছিলাম না, তো আমার মিনিং তো বুঝতে লাগবে। মিনিং বুঝতে গেলে তার ওয়ে আউট কি ইনফার করতে হবে সিচুয়েশনালি। তো এখানের মধ্যে ওয়ার্ডের মিনিং এন্ড টেকনিক্স টু রাইট অ্যান্সার্স কে পাই রিসিভ করে বলো, যদি সম্ভব হয় এখন আসার জন্য। Techniques to write answer properly and accurately. Questions can also be related to grammar because written passage may focus single item of grammar in the passage. That is, if the passage consists of past indefinite, then grammar question will be related to past indefinite tense. এটা হলো grammatical point. যাই হোক, আমার দরকার পড়বে না এগুলা পয়েন্টস, আমার দরকার নাই, মানে ইয়ে রিলেটেড। একটাই কথা আসছে পারফেকশন আনার, এটা হলো এটা নাই মানে আর হবে না, বুঝছো? এর জন্য এমবোল্ডেন্ড ওয়েতে দিয়েছি বাবা, এটা যেন চোখের ভিতরে দিয়ে মাথায় দিয়ে বসে যায় করে প্র্যাকটিস করতে হবে। আজকে একটা দিয়েছি, তিনটা আমি দেব। ইনভেরিয়েবলি উইদাউট ইউজিং এনি নেগেটিভ সোর্স আমরা উইদাউট ফেল আমরা সলভ করে আনবো। ভুল হলে হয়েছে, বাট সলভ করে আসবো। ক্লিয়ার? এটা করতে লাগবে, ভুলে যাই বাকি সবকিছু, আমার ট্র্যাক করতে লাগবে, ভালো স্কোর করতে। ঠিক আছে? এটা মাথায় রাখবো। শেষ? এটা হলো কথা, এটা হলো ফাইনাল স্টেটমেন্ট বলতে পারো ভিডিওতে, আর আউটকাম এটা হবে আলটিমেটলি। ঠিক আছে? যদি পড়ো তখন হয়ে যাবে, তখন হয়ে যাবে। আমি তো পারবো, মনে হয় নাকি তোমাদের? তোমরা যদি সাপোর্ট দাও আমরা ভালোভাবে করতে পারবো। তোমরা তো পারবে নিশ্চয়, পারবে তো? হ্যাঁ? So done. Let us practice. Enjoy the power of now because now is the time. আজকে কি করেছো দেখেন আপনি, সেটা চিন্তাও নেই, প্রেজেন্ট নিয়ে চিন্তা। এটা যাওয়ার জন্য আমি দেখো, তুমি যদি বেশি যাওয়ার চিন্তা করো, আমি এখনই জেনারেল অ্যাপটিটিউডের ক্লাসের ব্যবস্থা করে দেবো। প্রেশার দেবো, কিছু করার নাই, করতে যাবে ভালো। যাই হোক, দ্যাটস অল। শেষ, গল্প শেষ, গল্প শেষ। কালকের ক্লাসের টাইম তোমরা কি রেডি নাকি আজকে জেনারেল অ্যাপটিটিউডের ক্লাস করার জন্য? না, কিন্তু কালকে তো করতে লাগবে। হ্যাঁ, আমি টাইম দেব। আমরা এভারেজে ধরে নেব যে আমরা 3 ঘন্টা আমাদের চলবে। শুরু হলে 3 ঘন্টা চলবে আমাদের। হয়তো 3 ঘন্টায় 3টা ক্লাস হতে পারে, 4টাও হতে পারে, আর 2টাও হতে পারে। ঠিক আছে? সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ফ্যাকাল্টি মেম্বার্স। ডান? দ্যাটস অল।